আমরা আজকের জানবো ছোট্ট তপনের কথা। যে তপন একদিন মস্ত বড় লেখক হতে চেয়েছিল। এই লেখক হতে গিয়ে তার জ্ঞানচক্ষু উদয় হলো। হ্যাঁ, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটির কথা আমরা বলছি। আজকে আলোচনা করব আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি। সবার আগে আমরা জেনে নেব জ্ঞানচক্ষু কথার অর্থ কি। জ্ঞানচক্ষু কথার অর্থ বোধোদয় বা হঠাৎ করে ভুল ভেঙে যাওয়া। এই বোধোদয় বা অন্তর্দৃষ্টিকে জ্ঞানচক্ষু বলা হচ্ছে। এই গল্পের মূল চরিত্র তপন। এই তপনের স্কুলের ছুটি পড়েছে, আর এই ছুটিতে সে ঘুরতে গেছে মামা বাড়িতে। মামা বাড়িতে ছোটো মাসির বিয়ে, এবং ছোটো মাসির যে স্বামী, সেই স্বামী একজন অধ্যাপক। শুধু অধ্যাপক তার পরিচয় নয়, তিনি যে মস্ত বড় লেখক। তার গল্প ছাপা হয় নামি দামি পত্রিকাতে। এই লেখক মেশো তার পরিচয় হয় তপনের সঙ্গে। তপন দেখল তার লেখককে নিয়ে যে ধারণা লেখকরা অন্যরকম হয়, সেই ধারণা তপনের ভেঙে গেল। তপন দেখল এই মেশো একেবারে সাধারণ মানুষের মতো। তার চলাফেরা, কথাবার্তা, তার বাড়ির পরিচিত মামা, দাদু বা সাধারণ মানুষের মতো এই লেখক মেশো একজন সাধারণ মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত ভাত খাওয়া যায় বলে ভাত তুলিয়ে দেন। মেশো একেবারে সাধারণ মানুষের মতো। লেখকরা যে সাধারণ মানুষ হয়, এই তখন আজ বুঝলো। একেবারে সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো তর্ক করেন, তারপর বলেন দূর এদেশের কিচ্ছু হবে না বলে উঠে গিয়ে টিভি দেখেন, বেড়াতে যান। তখন বইতে কত গল্প পড়েছে, কত গল্প পড়ে আহ্লাদে আনন্দ পেয়েছে। তারপর এই মেশোকে দেখছে, লেখক মেশো। এই তারপর তখন অনুপ্রাণিত হয়ে একদিন দুপুরবেলা খাতা কলম নিয়ে ছাদে গিয়ে লিখে ফেললো আজ তো একটা গল্প। চমৎকার একটা গল্প লিখে পুলকিত হয়ে উঠল তপন। তারপর ছুটতে এসে তার ছোট মাসিকে দেখালো, মাসি লিখে ফেলেছে একটা গল্প লিখেছি। মাসিও কিছুটা পড়ে ছুটে গিয়ে নিয়ে গেল তার মেশোর কাছে। ঘুমন্ত মেশোকে তুলে সে গল্পটা দিল। প্রথমে তখন না না করছিল, কিন্তু আনন্দ পাচ্ছিল মনে মনে। একজন লেখক, এত বড় লেখক, তপনের গল্প পড়বে, এ কি আর কম ব্যাপার। তারপর লেখক মেশো গল্প পড়ে বলল, কিন্তু দিব্যি হয়েছে, বেশ বেশ লেখা যায়, পত্রিকা ছাপানো যায়, দিব্যি হয়েছে, শুধু একটু কারেকশন করতে হবে বলে মেশো তার গল্প গ্রহণ করলেন এবং পত্রিকায় ছাপাবে বলে কথাও দিলেন। তখন আহ্লাদে একেবারে আটখানা হয়ে যায়, আনন্দে মনটা পুলকিত হয়ে যায়। তারপর তপনের বাড়িতে নাম রটে যায়, লেখক, কবি, কথাশিল্পী, আরও কত কি। তপন চমকে ওঠে নিজের এই প্রতিভাকে জেনে, নিজের লেখার প্রতিভাকে জেনে সে চমকে ওঠে। সে ভাবে, বা বেশ দিব্যি, আমাকে যে লেখক বলাই যায়। তপন আনন্দে চোখ ছলছল করে ওঠে তপনের। তারপর শেষ হয়ে যায় গরমের ছুটি, কিন্তু বাড়িতে এসেও তখন বেশ কয়েকটা গল্প লিখে ফেলে, চমৎকার সব গল্প লিখে ফেলে। এমতো অবস্থায় একদিন তার মাসি এবং মেসো এসে উপস্থিত হয় তপনের বাড়িতে, হাতে সন্ধ্যাতারা পত্রিকা। দূর থেকে দেখে তপন। তপন আনন্দে আটখানায় মনে মনে খুব পুলকিত হয়ে ওঠে। তাহলে কি তপনের লেখা প্রকাশিত হয়েছে? তপনের লেখা ছাপিয়ে দিয়েছে তার মেসো? এই যে অবাক কাণ্ড! তপন লেখক, তপনের লেখা প্রকাশিত হয়েছে, এ সাধারণ ব্যাপার নয়। বাড়িতে হই হই রই রই পড়ে গেল। তপন হয়ে উঠলেন লেখক। পত্রিকা বাড়ির বড়দের হাতে হাতে ঘুরতে লাগলো, সকলে পড়তে লাগলো। তারপর তপনের মেসো বলল, দিব্যি হয়েছে, শুধু একটু কারেকশন করতে হয়েছে, সামান্য কারেকশন করতে হয়েছে, এই যা। এত ছোট বয়সে কাঁচা হাতে তখন যে আস্ত জিনিস লিখে ফেলেছে। ওর বয়সী ছেলেরা ও তো অ্যাক্সিডেন্ট, অ্যাম্বুলেন্স, নাকে থাকা, এইসব নিয়ে লেখে। তপন লিখেছে তার নতুন জীবনের অভিজ্ঞতা। এই যে কম ব্যাপার না, শুধু একটু কারেকশন করতে হয়েছে। এই কারেকশনের কথা শুনে বাড়ির বড়রা একটু তিরস্কার করতে লাগলো, একটু বাঁকা চোখে দেখতে লাগলো তপনের দিকে। তবুও তপনের কাছে সব যেন অলৌকিক মনে হচ্ছে। পৃথিবীতে এমনও অলৌকিক ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে।
সূচিপত্র নাম রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, কিন্তু কারেকশান অতি একটু কারেকশান করতে হয়েছে। তবু কারেকশানের কথা শুনে তপনের বাবা বললেন, তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। বাড়ির বড়রা একটু বাঁকা চোখে দেখতে লাগলো, তপনের প্রতিভাকে গুরুত্ব দিতে চাইছে না। তারা সব কৃতিত্ব মেশোর দিকে ঠেলছে। তপন যে নিজে লিখেছে, তার মনে আনন্দ বিস্ময় যেন কমছে না। লোকে যাই বলুক, লিখেছে তো তপন, তপন তো জানে সেই লিখেছে। তার প্রতিভা, তার সৃজনশীলতা ছড়িয়ে যাচ্ছে, পত্রিকায় প্রকাশিত হয়েছে, কত মানুষের হাতে হাতে ঘুরবে, যে সহজ কথা নয়। পত্রিকা, কত মানুষ তার গল্প পড়বে, আনন্দ পাবে। এতদিন সে লেখকের গল্প শুনেছে, তার লেখা পড়ছে, সে লিখে ফেলেছে, আজ তো একটা গল্প, সেটা সঙ্গে তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, যে কম ব্যাপার না। তপনের এই আনন্দ আরও বাড়িয়ে দিল তার মা। তার মা বলল, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে তপন পায় এবং সে পড়ার জন্যে উৎসুক হয়ে ওঠে। তখন লজ্জা ভেঙে গেল তার। বেশ গলা পরিষ্কার করে, একটু কেশে নিয়ে গলা পরিষ্কার করে সে পড়তে আরম্ভ করলো। একটু পড়েই তার মনে হলো, কিন্তু ইয়ে কি, সব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেক লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তখন দেখলো তার লেখা, তার সৃজন প্রতিভাকে মেশো একটু কারেকশন করে বলে সম্পূর্ণটা বদলে দিয়েছে। তপনের শিশু মনের যে লেখা, শিশু মস্তিষ্কের যে লেখা, সেই লেখার কোনো ছাপ নেই। রয়েছে মেশোর অধ্যাপক, মেশোর দীর্ঘদিনের লেখার অভিজ্ঞতা নিয়ে সমস্ত শব্দের কারিগরি, সমস্ত শব্দের জাল বুনেছে মেশো নিজেই। তপনের অস্তিত্ব সেখানে কোথাও নেই, তপনের সৃজনশীলতা কোথাও নেই। রয়েছে মেশোর প্রাজ্ঞ বুদ্ধি, পূর্ণ মস্তিষ্কের বুদ্ধি দিয়ে লেখা। তখন অবাক হয়ে যায়, তার লেখা সে নিজেই চিনতে পারে না। দুঃখে, হতাশায়, বৃতৃষ্ণায় কিশোর মনকে প্রভাবিত করে। সে কোন রকমে সম্পূর্ণ পড়াটা শেষ করে চলে যায় ছাদে। সেখানে নিজের চোখ মুছে, নিজের চোখ মুছতে মুছতে সে প্রতিশ্রুতি নেয়, মনকে জোর দেয়। তপনের মনে আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের আজ সবচেয়ে দুঃখের দিন। সে এত হাসছিল, আনন্দ করছিল লেখা ছাপে বলে। সেই তপনের মনে হলো আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এবং তপন প্রতিজ্ঞা করে, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তো তপন নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। আর কাউকে বিশ্বাস সে করবে না। কিশোর মনকে প্রভাবিত করেছে বয়স্ক মনের এই কুরুচিপূর্ণ ছাপ। আসলে সৃজনশীলতা একান্ত নিজের, লেখা একান্ত তার নিজের। এই লেখার মধ্যে যদি কেউ সম্পূর্ণ কারেকশন করে দেয় তাহলে নিজের সংযোজন, নিজের প্রতিভা আর থাকে না। তখন শিশু বয়সে, কিশোর বয়সে এটুকু সে বুঝেছে, এই লেখা এখন আর তার নেই। এই লেখা হয়ে গেছে তার মেশোর নিজস্ব ব্যক্তিগত লেখা, তপনের এই লেখা নয়। মানুষ জানছে না, হয়তো তপন সেই লেখকের মালিক হিসাবে পরিচিতি পাবে, কিন্তু শিশু বয়সে, কিশোর বয়সে তখন বুঝেছে এই পরিচিতি পেয়ে, এই সুনাম পেয়ে কোনো লাভ নেই। কেননা এই লেখা তপনের নয়, এই লেখা তার লেখক মেশোর, তপন এর মধ্যে নেই। তাই শুধু প্রতিভা, নিজের নাম কেনা তপনের ধাতে সয় না। নিজের প্রতিভাকে বিকশিত করতে না পারলে শুধু নাম নিয়ে কি আর হবে। তাই সিদ্ধান্ত নিয়েছে, যদি কখনো সে লিখতে পারে, যদি কখনো সে লেখে, কাঁচা হাতের হোক না, তবু সে নিজে গিয়ে পত্রিকায় দিয়ে আসবে। পত্রিকাওয়ালা ছাপবে, না হয় ফেরত দেবে। তবু আর কাউকে সে বিশ্বাস করবে না। তার ছাপলে তার নিজের লেখা ছাপবে, কাউকে দিয়ে সে কারেকশন করাবে না। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অমুক তপনকে কারেকশন করে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই।
তার চেয়ে অপমানের আর কিছু হতে পারে না। একজন লেখকের কাছে নিজের প্রতিভা যখন সে জানলো, নিজে লিখেছে, যে যখন পড়ছে দেখছে এই লেখা তার নয়, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে। নিজের লেখা, নিজের সৃষ্টি তার মতো আপন যেমন হয় না, সেই সৃষ্টিকে অন্যজন কারেকশান বলে যখন সম্পূর্ণ বদলে দেয়, তার চেয়ে অপমান আর কিছু হয় না। লেখকের কাছে এটি একটি অপমান সূচক। এই গল্পে কিশোর মনকে আমরা পাই, যেখানে বয়স্ক মন বা পরিণত মনের মানুষরা প্রভাব সৃষ্টি করছে। পরিণত মনের প্রভাব থেকে কাটিয়ে উঠে কিশোর মন তার জ্ঞানচক্ষু খুলে যাচ্ছে। এই জ্ঞানচক্ষু দিয়ে সে দেখতে পাচ্ছে নিজের প্রতিভা, নিজের সৃষ্টি একান্ত নিজের। আর কেউ তা ছাপিয়ে দিলে অথবা কারেকশন করে দিলে তার নিজের থাকে না, তার নিজের মস্তিষ্কে বসিত হয় না। এটি সে বুঝতে পেরেছে। একান্ত নিজের লেখা মানে সে নিজের। তখন তার লেখা পড়ে যখন বুঝলো এ লেখা তার না, তার জ্ঞানচক্ষু তখনই খুলে গেল। তখনই তার বোধোদয় হলো এরপরে কি করণীয়। সে প্রতিজ্ঞা করলো আর কখনো কাউকে দিয়ে সে পত্রিকা লেখা পাঠাবে না, সে নিজে গিয়ে ছাপাবে। এখানে জ্ঞানচক্ষু খুলে গেল। গল্পের সার্থকতা এখানেই। গল্পের নামকরণের সার্থকতা ঠিক এটাই। হঠাৎ করে তার জ্ঞানচক্ষু উদয় হলো, তার বোধোদয় হলো এবং সে সিদ্ধান্ত নিল। ছোট মনের দুঃখ, যন্ত্রণা এবং চোখের জল মুছে সে সিদ্ধান্ত নিতে পেরেছে। এইটাই তপনের মাহাত্ম্য। তো আলোচনা করলাম আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এরপরে কোন গল্প বা কোন কবিতা আলোচনা তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই তাদের ধন্যবাদ, এবং তারা বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন।